আজ আমরা তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ কভার করতে চলেছি, সেটা হলো জলতড়িৎ বিশ্লেষণ। আর এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় হফম্যান ভোল্টামিটার, যেটার সাহায্যে আমরা জলের তড়িৎ বিশ্লেষণটা করব। তো এই হফম্যান ভোল্টামিটারের কোনটা কি এবং কীভাবেই বা এটার সাহায্যে আমরা জলের তড়িৎ বিশ্লেষণটা করব, সেটা জানার আগে আমাদের জানতে হবে জলের তড়িৎ বিশ্লেষণটা করব কেন। নিশ্চয়ই এর কোনো ইউটিলিটি আছে। আমরা দেখেছিলাম তো তড়িৎ বিশ্লেষণটা সাহায্যে আমরা ধাতুর পরিশোধন করতে পারি, ধাতু নিষ্কাশন করতে পারি, অথবা ইলেকট্রোপ্লেটিং বলে একটা জিনিস আছে যেটা আমরা পরে কোনো একটা ভিডিওতে জানবো, সেইগুলো করতে পারি। তো জলের তড়িৎ বিশ্লেষণ করছি, নিশ্চয়ই এর কোনো ইউটিলিটি আছে, অবশ্যই আছে। সেটা হলো জলের তড়িৎ বিশ্লেষণ করে আমরা দুটো গ্যাস পাই, একটা হলো হাইড্রোজেন গ্যাস আর একটা হলো অক্সিজেন গ্যাস। এই হাইড্রোজেন গ্যাসকে আমরা জ্বালানি হিসেবে ইউজ করতে পারি। সাধারণত দেখে তরল অবস্থায় রকেট ইউজ করা হয়, কারণ এর তাপনমূল্য অনেক বেশি হয়। তাপনমূল্য মানে কি? কোনো একটা জ্বালানির 1 কেজি পরিমাণ দহনের ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, সেটা দেখা গেছে অন্যান্য জ্বালানির তুলনায় হাইড্রোজেন অনেক বেশি হয়। তাই আমরা একে সাধারণত রকেটে তরল হাইড্রোজেন হিসেবে ইউজ করে থাকি। এছাড়াও হাইড্রোজেনে আমরা অনেক প্রোডাক্ট তৈরি করতে, অর্থাৎ অনেক বিক্রিয়াজাত পদার্থ তৈরি করতেও এই হাইড্রোজেন গ্যাসের সাহায্য নিয়ে থাকি। তো হাইড্রোজেনে অবশ্যই অনেক ইউটিলিটি আছে, যেটা আমরা জলের তড়িৎ বিশ্লেষণ থেকে পাবো। আর অক্সিজেনের গুরুত্ব তো অপরিসীম, যেটা আমরা জলের তড়িৎ বিশ্লেষণ মাধ্যমে পাচ্ছি। তো আমি হাইড্রোজেন গ্যাস পাবো, অক্সিজেন গ্যাস পাবো এই জলের তড়িৎ বিশ্লেষণের ফলে, যেটার অনেক ইউটিলিটি আছে। বিশুদ্ধ জল হলো তড়িতের কুপরিবাহী, অর্থাৎ বিশুদ্ধ জল তড়িৎ প্রবাহ করতে পারে না। কারণ দেখা যায় যে H2ওটা কীরকমভাবে ভেঙে থাকে, H+ আর OH- ভেঙে থাকে, কিন্তু H+ আর OH- গাঢ়ত্ব খুবই কম হয়। এই কারণে বলা যেতে পারে যে H2ওটা খুবই কম পরিমাণে ভাঙে, মানে খুবই কম পরিমাণে H+ OH- ভাঙে। তাই বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী, অর্থাৎ তড়িৎ প্রবাহ করতে পারে না। তাহলে বিশুদ্ধ জল যদি তড়িতের কুপরিবাহী হয়, তাহলে আমি তড়িৎ বিশ্লেষণটা করব কীভাবে? আমরা আগে দেখেছিলাম তড়িৎ বিশ্লেষণ করার ক্ষেত্রে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে আমরা কারেন্ট পাস করেছিলাম। এর ফলে ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যে সমস্ত আয়নগুলো রয়েছে, তারা বিপরীত আধানগ্রস্ত তড়িৎদ্বারের দিকে যাচ্ছিল। তাহলে এক্ষেত্রে ঘটনাগুলো ঘটবেই না, কারেন্টের মধ্যে দিয়ে কারেন্টই যাবে না। তো কী করা হয়? এই বিশুদ্ধ জলের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করা হয়। সাধারণত H2SO4 যোগ করা যেতে পারে, HNO3, HCl, এর সমস্ত হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কিন্তু আমরা এখানে HNO3, HCl এগুলো ইউজ করবো না, H2SO4 ইউজ করবো। কারণ HNO3, HCl এগুলো হলো উদ্বায়ী পদার্থ বা উদ্বায়ী তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। সময়ের সাথে সাথে এদের আয়নের গাঢ়ত্বগুলো কমতে থাকে, কিন্তু H2SO4 এর ক্ষেত্রে এর গাঢ়ত্ব কোনো পরিবর্তন হয় না, যেহেতু এটা অনুদ্বায়ী। তো আমরা এখানে H2SO4টা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে ইউজ করব। এবং এই H2SO4টা কীরকমভাবে ভাঙবে? এটাও ভাঙবে 2H+ আর SO4 2- ভেঙে যাবে। তো আমি যখন এই অ্যাসিড মিশ্রিত জলটা নেবো একটা পাত্রে যখন অ্যাসিড মিশ্রিত জলটা নেবো, সেখানে কে কে থাকবে? সেখানে আমার H+ থাকবে, H+ থাকলো। তারপর কে থাকবে? OH- থাকবে। তারপরে SO4 2- থাকবে। এই অ্যাসিড মিশ্রিত জলটাকে এইবার আমি ভোল্টামিটার, মানে হফম্যান ভোল্টামিটার ইউজ করব। এর মুছে দিচ্ছি। তো এই হফম্যান ভোল্টামিটারে আমরা দুটো চেম্বার নিয়েছি, যে চেম্বার দুটোই আমরা যে গ্যাসগুলো উৎপন্ন হবে সেগুলো কালেক্ট করব বা স্টোর করব। আর এর মাঝখানে আমরা একটা ফানেল নিয়েছি, এই ফানেলের মধ্যে আমরা এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা ঢেলে দেবো। এরকমভাবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা নিয়ে এর মধ্যে ঢেলে দেবো। আর এখানে রয়েছে দুটো তড়িৎদ্বার, যেটা আমরা ইউজ করেছি প্ল্যাটিনাম, PT।
প্ল্যাটিনাম, এটা ইউজ করেছি প্ল্যাটিনাম পিটি, কারণ প্ল্যাটিনাম তড়িৎ দ্বারা হয় ইনার্ট অর্থাৎ নিষ্ক্রিয়, এর উপরে অন্য কোনো আয়ন এসে জারণ ঘটতে পারে, বিজারণ ঘটতে পারে, কিন্তু এর নিজস্ব ক্ষয় হবে না, অর্থাৎ এর কোনো নিজস্ব কোনো জারণ হবে না, অথবা এর নিজস্ব কোনো বিজারণ হবে না। এবার কি করেছি, অ্যাসিড মিশ্রিত জলটা ভরা হয়ে গিয়েছে, আর এই উপর দিকে হলো স্টপ পক, এবং গ্যাসগুলো যখন ভর্তি হয়ে যাবে তখন স্টপ পকগুলো খুলে দিলে উপরে গ্যাসগুলো বেরোবে। সেগুলো আমরা এবার নানারকম টেস্টের মাধ্যমে বলে দিতে পারবো যে কোনটা হাইড্রোজেন গ্যাস, কোনটা অক্সিজেন গ্যাস, যেটা একটু পরে আমরা ডিসকাশন করব। তো অ্যাসিড মিশ্রিত জলটা ভরা হয়ে গিয়েছে, অ্যাসিড মিশ্রিত জলটা আমি এখানে ভরে দিয়েছি, অ্যাসিড মিশ্রিত জলটা ভরে দিয়েছি। আর একটা তড়িৎদ্বারের সঙ্গে একটা ব্যাটারি বা এক্সটার্নাল কোনো ডিসি বলতে হবে, হ্যাঁ, ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ, সেই ডাইরেক্ট কারেন্ট সোর্সে পজিটিভ প্রান্তর সঙ্গে এটা পজিটিভ প্রান্ত যুক্ত করেছি, এই জন্য এটা পজিটিভ হয়ে গেল। তারপর একটা আমি এখানে সুইচ দিয়েছি এবং ঋণাত্মক প্রান্তর সঙ্গে আমি এই তড়িৎদ্বারের সাথে যুক্ত করেছি, এই জন্য এটাও ঋণাত্মক হয়ে গেল। এবার আমরা দেখেছিলাম আগের ভিডিওতে যখন এটা তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে যে তড়িৎদ্বারটা পজিটিভ হয় সেটা আমরা অ্যানোড বলি, যেটা আমি বলতে পারি অ্যানোড, বাংলা লিখছি। এটা হলো অ্যানোড আর এটা হলো ক্যাথোড। পজিটিভ তড়িৎদ্বারটাকে আমরা তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে অ্যানোড বলি, আর ঋণাত্মক তড়িৎদ্বারটাকে আমরা তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোড বলি। এইবার আমরা সব রেডি করে নিলাম, সুইচটা এবার প্রেস করব। এরপর কি ঘটবে সেই ঘটনাটা আমরা এবার এক্সপ্লেন। তো অ্যাসিড মিশ্রিত জলটাতে কে কে ছিল আমি দেখলাম, OH মাইনাস ছিল, SO4 2 মাইনাস ছিল, আর H প্লাস ছিল। তো প্রথমে অ্যানোডে যে বিক্রিয়াটা হবে, অর্থাৎ এই তড়িৎদ্বারে যে বিক্রিয়াটা হবে সেটা লিখি, অ্যানোড বলে হেডিং, অ্যানোড। অ্যানোডে কি হয় আমি বলেছিলাম, অ্যানোড হলো সেই তড়িৎদ্বার যেখানে জারণ হয়। তো এখানে জারণ কাদের হবে, যাতে ইলেকট্রন আগে থেকে আছে, OH মাইনাস হতে পারে, SO2 মাইনাস হতে পারে। তো এখানে কোনটার হবে, এখানে জারণ হবে OH মাইনাসের, কারণ OH মাইনাসের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতাটা SO2 মাইনাসের তুলনায় বেশি, অর্থাৎ OH মাইনাস ইলেকট্রন ত্যাগ করতে পারবে, কিন্তু SO2 মাইনাসটা এখানে ইলেকট্রন ত্যাগ করবে না। এরকমভাবে এই জিনিসটা মনে রাখতে হবে। পরে গিয়ে এটার খুব ভালো এক্সপ্লেনেশন আছে 11-12 গিয়ে, অথবা অনার্স লেভেলে খুব ভালো এক্সপ্লেনেশন আছে, যেটা এখন বললে বুঝতে পারবে না, তখন ভালো বুঝতে পারবে। তো আপাতত মনে রাখতে হবে যে OH মাইনাসটার ইলেকট্রন থাকার প্রবণতাটা SO2 মাইনাস তুলনায় বেশি। তো OH মাইনাসটা অ্যানোডে যাবে এবং ইলেকট্রন ত্যাগ করবে। তো যে ঘটনাটা ঘটবে, OH মাইনাস অ্যানোডে গেল, নিয়ে একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে OH হয়ে গেল। এবার OH তো স্থিতিশীল নয়, তো 4টে OH পরস্পরের সঙ্গে যুক্ত হবে, নিয়ে 2 অণু জল উৎপন্ন করবে আর 1 অণু অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে। এই গ্যাসের চিহ্ন বলা হয় এরকম হবে, 2 অণু জল অণু তৈরি করবে, 1 অণু অক্সিজেন গ্যাস তৈরি করবে। তো এবার আমি 4টে OH নিশ্চয়ই উৎপন্ন হতে হবে, তাহলে 4টে OH উৎপন্ন হতে গেলে এখানে 4টে OH লিখলাম। 4টে OH উৎপন্ন করতে গেলে আমাকে 4টে OH-কে 4টি ইলেকট্রন ত্যাগ করতে হবে, তা আমার ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে গেল। এখানে কি কি উৎপন্ন হচ্ছে, H2O আর O2। H2O তো আমরা প্রথমেই নিয়েছিলাম, অ্যাসিড মিশ্রিত জল, ওই জল তো ছিল আগে থেকেই। তো এখানে নতুন কি উৎপন্ন হচ্ছে, অক্সিজেন গ্যাস, সেটা আমাদের দরকার আছে, এই অক্সিজেন গ্যাসটা আমাদের দরকার আছে। তো অ্যানোডে কি ঘটছে, অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এখানে অক্সিজেন গ্যাসটা উৎপন্ন হবে এখানে এই চেম্বারে। এবার ক্যাথোডে কি হচ্ছে দেখি,
আমি কি বলেছিলাম যে ক্যাথোড হলো সেই তড়িৎদ্বার যেখানে বিজারণ হয়, অর্থাৎ যেখানে ইলেকট্রন গ্রহণ হয়। এবার আমি বলেছিলাম যে ওই অ্যাসিড মিশ্রিত জলে এই 3 প্রকার আয়ন রয়েছে, তার মধ্যে OH মাইনাস আর SO2 মাইনাসের মধ্যে OH মাইনাসের জারণ হচ্ছে অ্যানোডে, আর পরে রইল কি H প্লাস, যেটার ইলেকট্রন দরকার। অতএব এই ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন গ্রহণ করে বিজারণ হবে, তাই এ যাবে ক্যাথোডে। অ্যানোডে 4টি ইলেকট্রন বেরিয়েছিল, অর্থাৎ এই অ্যানোডে 4টি ইলেকট্রন বেরিয়েছিল, যেটাকে এই এক্সটার্নাল সোর্সটা টেনে নেবে এবং এই ক্যাথোডের মধ্যে দিয়ে প্রবেশ করাবে, মানে ক্যাথোডে গিয়ে এর সঞ্চয় করবে ইলেকট্রনগুলো। তাহলে এখানে ইলেকট্রনগুলো আসবে, 4টি ইলেকট্রন এখানে আসলো, এই 4টি ইলেকট্রন এসে এই ক্যাথোডে গিয়ে জমা হবে। তো কী হবে, ক্যাথোডে এই 4টে H প্লাস 4টি ইলেকট্রন গ্রহণ করবে, যেটা অ্যানোডের থেকে ত্যাগ হয়েছে, নিয়ে উৎপন্ন করবে 4টে হাইড্রোজেন এরকম হবে, যেটা স্থিতিশীল নয়। এটা এরকমভাবে স্থিতিশীল নয়, তো কী হবে, জোড়ায় জোড়ায় হাইড্রোজেনগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হবে, নিয়ে হাইড্রোজেন অণু তৈরি করবে। অর্থাৎ এরকম 4টে হাইড্রোজেনের মধ্যে জোড়ায় জোড়ায় এরকমভাবে সংযোগ বন্ধন লিপ্ত হবে, নিয়ে উৎপন্ন করবে 2 আয়তন হাইড্রোজেন গ্যাস। তাহলে আমি ক্যাথোডে কি পাচ্ছি, ক্যাথোডে পাচ্ছি হাইড্রোজেন গ্যাস, অ্যানোডে পাচ্ছি অক্সিজেন গ্যাস, অ্যানোডে অক্সিজেন গ্যাস, ক্যাথোডে পাচ্ছি হাইড্রোজেন গ্যাস। কিন্তু ক্যাথোডে পাচ্ছি আমি 2 আয়তন হাইড্রোজেন গ্যাস, অর্থাৎ ক্যাথোডে হাইড্রোজেন গ্যাসটা যেটা পাচ্ছি সেটার আয়তন অ্যানোডে যে অক্সিজেন গ্যাসটা পাচ্ছি তার তুলনায় দ্বিগুণ। মানে আমি বলতে পারি যে, এরকমভাবে লিখতে পারি যে H2:O2 ইকুয়ালস টু 2:1 লিখতেই পারি। হাইড্রোজেন গ্যাসটা 2 আয়তন উৎপন্ন হচ্ছে, অক্সিজেন গ্যাসটা 1 আয়তন উৎপন্ন হচ্ছে, 2:1 এটা আমরা লিখতে পারি। তো এইরকমভাবে প্রথম দিকে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে জানা গিয়েছিল যে জলের আণবিক সংকেত কী হতে পারে, যেটা আমরা আমাদের কাছে খুবই পরিচিত, সেটা হলো H2O, যেটা এসেছিল এই ধরনের বিক্রিয়ার মাধ্যমে, তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে। তো আজকের ভিডিওতে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ কভার করলাম, যেটা হফম্যান ভোল্টামিটারের সাহায্যে জলের তড়িৎ বিশ্লেষণ, এবং দেখলাম যে জলের তড়িৎ বিশ্লেষণ করব কেন, এবং যদি করি তখন হফম্যান ভোল্টামিটারের সাহায্যে কীভাবে করব, কোন তড়িৎদ্বারে কোন বিক্রিয়াটা ঘটবে, এবং আলটিমেটলি আমরা কি কি পাচ্ছি, সেটার সাহায্যে আমরা কি প্রিডিক্ট করতে পারছি, এই সমস্ত কিছু আজকের ভিডিও থেকে জানলাম। পরের ভিডিওতে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ অংশ কভার করব, সেটা হলো কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।